শুভেচ্ছা স্টার নিউজ প্রাইমে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। শুরুতেই জানাবো শিরোনাম। ওয়াসার উন্নয়ন প্রকল্পে নগরবাসীর আতঙ্ক, নতুন করে খোঁড়া হচ্ছে 500 কিলোমিটার সড়ক, তীব্র জনদুর্ভোগ, 2 দিনে সমাধানের আশ্বাস এমডির। ব্যাংকে তারল্য ফেরাতে অদ্ভুত প্রস্তাব, সাময়িকভাবে 500 ও 1000 টাকার নোট বাতিল চান সরকার দলীয় সংসদ সদস্য। দেশজুড়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, একদিনে পাচ্ছে 2,40,00,000-এর বেশি শিশু, দুর্গম অঞ্চলে চলবে 4 দিন। প্রায় 2 বছর বন্ধ থাকার পর আজ থেকে ফের চালু ভারতের ট্যুরিস্ট ভিসা, প্রাথমিকভাবে ঢাকা সহ 5 সেন্টারে নিচ্ছে আবেদন। ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে ফরিদপুরে সংঘর্ষে 20 গ্রামের মানুষ, টিয়ারশেল নিক্ষেপ, 5 পুলিশ সহ আহত অনেকে। দেখছিলেন শিরোনাম, এবারে জানাবো সবার বিস্তারিত। রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করে আহত এবং আরও 2 জনকে হত্যার মামলার রায়ে হাবিবুর রহমান সহ 3 পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে এক আসামির যাবজ্জীবন এবং আরেক আসামিকে 20 বছরের কারাদণ্ড দেয় আদালত। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট হলেও আপিলের সিদ্ধান্ত জানিয়েছে আসামি পক্ষ। মাত্র কয়েক সেকেন্ড বাঁচার মৃত্যুর মাঝখানে ঝুলছিলেন আমির হোসেন, কিন্তু তবুও রক্ষকের পোশাকে থাকা পুলিশের বুলেটে ঝাঁঝরা হতে হয় তাকে। 2024 সালের 19 জুলাই রামপুরার এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে শুরু হয় সমালোচনার ঝড়। ওই দিন বনশ্রীতে পুলিশের গুলিতে নিহত হন মোহাম্মদ নাদিম নামের এক ব্যক্তি। এছাড়া বাসার নিচে আইসক্রিম কিনতে গিয়ে 7 বছরের শিশু বাসিত খান মুসার মাথা ভেদ করে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তার দাদি মায়া ইসলামের। আর চিরতরে পঙ্গু হয়ে যায় শিশু মুসা। 24-এর 5 আগস্ট ফেসিবাদী সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয় ওই ঘটনার বিচার। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ আসামিদের বিচারের কাঠগড়ায় দাঁড় করায় রাষ্ট্রপক্ষ। দীর্ঘ 8 মাসের শুনানি এবং যুক্তিতর্ক শেষে রোববার আলোচিত এই মামলার রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও অঞ্চলের সাবেক এডিসি রাশিদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। আর সাবেক এসআই তরিকুল ইসলাম ভুইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে দেওয়া হয়েছে 20 বছরের কারাদণ্ড। হাবিবুর রহমান and Mohammad Rashidul Islam be found guilty of the commission of crimes against humanity. রায় হলেও মামলার 5 আসামির মধ্যে কেবল সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। বাকি 4 আসামি এখনো পলাতক। আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা এই রায়ে সন্তোষ প্রকাশ করছি। আমরা মনে করি যে আমাদের যে শহীদ পরিবার এবং আহতর পরিবার তারা ন্যায় বিচার পেয়েছেন এবং তারাও এর একইভাবে আমাদের সাথে সন্তোষ প্রকাশ করছে। আমরা এই রায়ের কপি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা পাঠাবো এবং সেটা যদি তারা বিদেশের পলাতক থাকে, আমরা যদি এই তথ্য প্রমাণ পাই তাহলে তার পরিপ্রেক্ষিতে ইন্টারপোলের সাহায্য আমরা নিব এবং তাদেরকে যে কোনো মূল্যে গ্রেফতার করে আমাদের এই সাজা ভোগ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে রায়ের সঙ্গে দ্বিমত জানিয়ে আপিল করার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। আমার ক্লায়েন্ট, তার কাছে কোনো অস্ত্র ছিল না। 19শে জুলাই সে টেলিভিশন সেন্টারে ডিউটিতে ছিল, সিডিআরে সেটা বলা আছে, সিসিতে সেটা বলা আছে এবং অ্যাটেন্ডিং সার্কামস্ট্যান্সেস সম্পূর্ণ তাই বলে। হঠাৎ করে একটা ভিডিওর ভিত্তিতে আফটার দ্য ট্রায়াল এটা এভাবে কনসিডারেশন নেওয়া হয়েছে, উইচ ইউ বিলিভ, এবং সেজন্য আমরা অ্যাগ্রি অনারেবল ট্রাইব্যুনালের রায়ে। আমরা এই রায়ের বিরুদ্ধে অনারেবল সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনে যাব। এই রায়ের মাধ্যমে রাষ্ট্রীয় বাহিনীর সদস্যদের দায় মুক্তির সংস্কৃতির বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। ওয়াসার উন্নয়ন প্রকল্প
এখন নগরবাসীর আতঙ্কের নাম। বর্ষা ঘনিয়ে আসতেই মাঠে নেমেছে তারা। পয়ঃনিষ্কাশনের জন্য খোঁড়া হচ্ছে 500 কিলোমিটার সড়ক। এর মধ্যে রাজধানীর নানা এলাকায় তৈরি হয়েছে তীব্র জনদুর্ভোগ। তবে তা দুদিনের মধ্যে ঠিক করার আশ্বাস দিয়েছেন সংস্থাটির এমডি। ঢাকা স্যানিটেশন ইমপ্রুভমেন্ট প্রকল্পের আওতায় 2 সিটি কর্পোরেশন মিলিয়ে প্রায় 500 কিলোমিটারের বেশি সড়ক কাটতে যাচ্ছে ঢাকা ওয়াসা। খিলগাঁওয়ের সিপাহীবাগ টেম্পো স্ট্যান্ড এলাকা, ব্যস্ত সড়কের মাঝখানেই খোঁড়া হয়েছে গর্ত, চারপাশে টিন দিয়ে ঘেরা, বন্ধ প্রায় সব ধরনের যান চলাচল। একই অবস্থা নবাববাড়ির মোড়েও, তবে এখানে কোনো রাগঢাক নেই। খোলা এই গর্তে পড়ে নিয়মিত আহত হচ্ছেন পথচারী। জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করছেন স্থানীয়রা। গত রমজানের আগে থেকেই বন্ধ রাস্তা। একদিন শ্রমিক এলে পরে 10 দিনই কাজ বন্ধ। রাতে অল্প বিস্তর আনাগোনা থাকলেও দিনে দেখা মেলে না ঠিকাদারের। কাজ কবে শেষ হবে জানেন না কেউ। বসানো হয়নি কোনো সাইনবোর্ডও। ঠিকমতো কাজ করে না, একদিন কাজ করে বা 5 দিন কাজ করে, তারপর থেকে আর কাজ করে না। অনেক জাম লেগে থাকে, আর বৃষ্টিতে রোড তোলা যায়, পানি হয়ে যায় অনেক। এটা কাটা যাচ্ছে আপনার পরে 2 মাস ধরে, আর ওইটা কাটছে আপনার আজকে পড়ায় 1 বছর হয়ে গেছে। 1 বছর পরে এটা যদি বৃষ্টি হয় তাই মানুষের বাইক লিয়ে পুরো জায়গা, অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হইতেছে। জায়গায় জায়গায় খাতা করে থুয়া জায়গা, আর এই যেভাবে মিশুরপত্র হালিয়ে তারা জায়গা তারা কোনো কাজকর্ম করে না। এসব অভিযোগ নিয়ে জানতে ঢাকা ওয়াসায় যোগাযোগ করা হলে চিরাচরিত সেই দায় এড়ানোর চেষ্টা ব্যবস্থাপনা পরিচালকের। বলছেন শুধু ওয়াসা নয়, রাস্তা খোঁড়ায় যুক্ত আরও একাধিক প্রতিষ্ঠান। পাশাপাশি দিলেন 2 দিনের মধ্যে সড়ক মেরামতের অবিশ্বাস্য আশ্বাস। এই প্রকল্পটা হলো সম্পূর্ণ রূপে অধিক টাকাটা মূলত বৈদেশিক এবং কন্ট্রাক্টরও বিদেশি। আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে কাজটা হচ্ছে। আমরা খুব দ্রুততার সাথে একটু করে এলাকা কাটবো, ওটা আবার দ্রুত করবো। 2 দিনের বেশি যাতে না থাকে জানেন। ওয়াসার এমডির এই আশ্বাস যে শুধু কথার কথা, তার প্রমাণ মিলেছে মাঠেই। তবে এই পুরো প্রকল্প ও জনদুর্ভোগের বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। ইমার্জেন্সি পানির জন্য এই কাজটা তারা করছে। সামনের দিনগুলো থেকে আমরা এখনও কিন্তু সমন্বয় করেই করছি। কিছু কিছু ইমার্জেন্সি বেসিক থাকে, সেগুলিকে করতে হবে। কিছু করা থাকে, মানুষ পানি না খেয়ে মরতে পারবে না, সেই কারণে এই কাজটা করা। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। এরকম কোনো বিষয় যদি থেকে থাকে সেটা ওয়াসার সাথে আমি একটু কথা বলে জানতে পারবো। উন্নয়নের নামে এমন সমন্বয়হীন খোঁড়াখুড়ি আর কতদিন সইবেন নগরবাসী? আশ্বাস আর বাস্তবতার এই ফারাক ঘুচবে কবে? এখন সেই প্রশ্নের জবাব খুঁজছেন নগরবাসী। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। ব্যাংকে তারল্য ফেরাতে অদ্ভুত এক প্রস্তাব দিল বিএনপি দলীয় সংসদ সদস্য মাহবুব উদ্দিন খোকন। বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, সাময়িকভাবে 500 ও 1000 টাকার নোট বাতিল করা যেতে পারে। অন্যদিকে জামায়াতের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেন, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করলে দেশে 2 লাখ কোটি টাকার জাকাত উঠানো সম্ভব। এই সকালে অধিবেশনে প্রথম বক্তা। একদিন পরই সংসদে পাশ হবে 2026-27 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় রোববারই বাজেট আলোচনার শেষ দিনে নানা বিষয় নিয়ে কথা বলেন সংসদ সদস্যরা এবং যারা আছে যে তালিকা আপনাকে দিয়েছি সেই আলোচনায় সরকার দলীয় সংসদ সদস্যরা বাজেটের ইতিবাচক দিক তুলে ধরেন। এ সময় ব্যাংকিং খাতের তারল্য সংকট কাটাতে 500 ও 1000 টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব দিয়েছেন বিএনপির সংসদ সদস্য মাহবুব উদ্দিন খোকন। টাকা আছে ব্যাংকে রাখে না মানুষ, আমরা 500 টাকা 1000 টাকার নোটটা ব্যান করে দিই না। 2 মাসের মধ্যে টাকা জমা দিতে বলি, লিগাল করতে পারবে। যদি ট্যাক্স ফাইলের টাকা না থাকে 25% টাকা দিয়ে লিগাল করবে। দেখা যাচ্ছে আমার বাজার ঘাটতি ফিল আপ হয়ে যাবে, 2 লক্ষ 2.5 লাখ প্রায় ব্যাংক টাকা লিগাল হয়ে যাবে টাকাটা। এদিন সংসদে পানি সম্পদ প্রতিমন্ত্রী জানান, ইতোমধ্যে তিস্তা নিয়ে কারিগরি কমিটি কাজ শুরু করেছে। আর রেল প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি রেল স্টেশনে সৌরবিদ্যুৎ ব্যবহারের প্রক্রিয়া চলছে। সৌরবিদ্যুতের মাধ্যমে প্রতিটি স্টেশনে বিদ্যুৎ সংস্থাপনের কাজ করার জন্য এগিয়ে চলেছি। আমরা প্রতিটি স্টেশনে যাত্রী সেবা বৃদ্ধির জন্য বেসরকারি পর্যায়ে কাজ করছি। তিস্তা ব্যারেজ নিয়েও আমাদের কাজ হচ্ছে। আমাদের টেকনিক্যাল কমিটি হয়েছে, সেখানে তিস্তা ব্যারেজ হলে সেখানে আমাদের প্রায় 5টি জেলা আমাদের উত্তরাঞ্চলে সেই সুবিধা পাবে মাননীয় স্পিকার। এদিকে বিরোধী দলীয় সংসদ সদস্য মুজিবুর রহমান বাজেট ঋণ নির্ভর উল্লেখ করে জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালুর আহ্বান জানান। বলেন, দেশে 2 লাখ কোটি টাকার জাকাত উঠানো সম্ভব। অবশ্যই সুদকে প্রত্যাখ্যান করতে হবে। এই সুদ ছাড়াও অর্থনীতি চলে। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় গিয়েছেন, সেখানে
সুদকে বন্ধ করে জাকাত ভিত্তিক অর্থনীতি সেখানে চালু করার সুন্দর একটা প্রচেষ্টা অব্যাহত রয়েছে, যে যদি ঠিক মতো জাকাত আদায় করা যায় তাহলে বাংলাদেশে 2 লক্ষ কোটি টাকা জাকাত বের হইতে পারে। আমাদের যে ঘাটতি বাজেট এই জাকাত দিয়ে পূরণ হতে পারে। আলোচনায় মাদকের দাম বৃদ্ধিকে স্বাগত জানান বিরোধী দলীয় সংসদ সদস্য। কারা খরচ করবে? সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা। শিশুদের সুরক্ষার বিষয়ে উদাসীন ছিল অন্তর্বর্তী সরকার, এমন অভিযোগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, সরকারি উদ্যোগের অভাবেই দেশজুড়ে বেড়েছিল হামের প্রকোপ, বন্ধ ছিল সুরক্ষামূলক টিকাদান কর্মসূচি। এদিন সারা দেশে একযোগে ভিটামিন A+ ক্যাম্পেইনের উদ্বোধন করেন সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সারা দেশে একযোগে শুরু হয়েছে ভিটামিন A+ ক্যাম্পেইন। টিকার আওতায় আনা হবে 2,40,00,000 শিশুকে। সকালে শাহবাগে শহীদ আবু সাইদ কনভেনশন হলে নিজ হাতে শিশুদের ভিটামিন A ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় সরকারি উদ্যোগের প্রশংসা করেন শিশুদের অভিভাবকরা। আজকাল যুগে অনেক বাচ্চারা অসুস্থ হয়ে পড়তেছে, তো তাই আমি আমার ইয়াকে উপর মানুষ জানাতেছি যে আমার ছেলেকে টিকাটা দিয়েছে, আমার জন্য অনেকটা খুশি হয়েছে। আমি বিগত 1 বছরে পাইনি, কারণ 1 বছরে ক্যাম্পিংও হয় নাই, যে কারণে আমরা জানি হামের প্রাদুর্ভাবও কিন্তু অনেকটা বের হয়েছে, বা আমাদের অনেক সন্তানও হারাইছে আমাদের কাছ থেকে। খারাপই মনে হচ্ছে যে বন্ধ ছিল, এখন আবার চালু হয়েছে, অনেক খুশি। অভিভাবকদের মতো স্বাস্থ্যমন্ত্রীও শিশু সুরক্ষার বিষয়ে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করান অন্তর্বর্তী সরকারকে। মিজেলস নামক যে ব্যাধিটি মারাত্মকভাবে আমাদের বাচ্চাদেরকে আক্রমণ করেছিল, তখন আমাদের ভিটামিন D ক্যাপসুলটা আমাদের হাতে ছিল না। ভিটামিন A আমরা ইউনিসেফের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন A ক্যাপসুল আমরা সংগ্রহ করেছি। আমাদের হাতে বর্তমান 2,60,00,000 ভিটামিন A লাল এবং নীল আমাদের হাতে স্টক রয়েছে। শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিতে মায়ের দুধের বিকল্প নেই বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। ক্যাপসুলের পাশাপাশি জন্মের পরে বাচ্চাদেরকে মায়ের শাল দুধ যেন দেওয়া হয়, আপনারা একটু প্রচার করবেন, এটা আমাদের সবার দায়িত্ব। এদিকে সকাল থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 54টি ওয়ার্ডের 1905টি স্পটে ভিটামিন A ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন শুরু হয়। আমরা হাম রুবেলা টিকার সময় যেমন অ্যাম্বুলেন্সকে ব্যবহার করেছি, একইভাবে আমরা এইবারে যদি কোনো শিশু বা আমাদের সন্তানেরা তাকে বাদ পড়ে থাকে, তাকে অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে এসে আমরা এখানে তাদেরকে ভিটামিন A ক্যাপসুল আমরা খাওয়াবো। আগামী 4 দিন সারা দেশে চলবে ভিটামিন A+ ক্যাম্পেইন। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা। ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ফুটবল টুর্নামেন্টে অতিথিদের দাওয়াত নিয়ে বিরোধের জেরে হয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষ। প্রায় 5 ঘন্টা ধরে চলা সংঘর্ষে 5 পুলিশ সদস্য সহ আহত হয়েছেন অন্তত 20 জন। সংঘর্ষের জেরে প্রায় 3 ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল ফরিদপুর বরিশাল মহাসড়কে। ফরিদপুরে ভাঙ্গার পুকুরিয়া বাসস্ট্যান্ড এলাকা। দিনের আলো ফুটতেই অস্ত্রসজ্জিত হয়ে সংঘর্ষে জড়ায় প্রায় 20 গ্রামের মানুষ। ধীরে ধীরে বেলা গড়াতে থাকে, সংঘর্ষও চলতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার সেল ছোড়ে পুলিশ, তবে কাজ হয়নি তাতে। উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া আর ইটপাটকেল নিক্ষেপে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। ইটপাটকেলের আঘাতে আহত হন 5 পুলিশ সদস্য। দোকানপাট বন্ধ, অনেক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকেই গাড়ি ঘোড়া ভাঙচুর হয়েছে, তারপরে ইটপাট খেলে অনেকে আক্রান্ত হয়েছে। গতকালকে যে এই রাতে থেকে থানার কর্মকর্তারা এটা চেষ্টা করছে মিটানোর জন্য, সকালবেলা মানিকদা ইউনিয়নের যে 4 গ্রামের লোকজন এরাও এসে উপস্থিত হয়, যাতে দূরের লোকজন এরা এসে স্ট্যান্ডে কোনো আক্রমণ করতে না পারে। কিন্তু তারপরেও যেটা ঘটার সেটা তো ঘটেই গেল। আমি হামিদি বাস স্ট্যান্ডে দীর্ঘ 4 থেকে 5 ঘন্টা বাসে বসাছিলাম, পরে বিরক্ত হয়ে আমি বাস থেকে নেমে পড়ি, তারপর আর ফরিদপুর যাওয়া হয় না, আমি এখন এখানে অবস্থান করছি। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে পিছু হটতে বাধ্য হয় পুলিশ। সংঘর্ষকারীরা ফরিদপুর বরিশাল মহাসড়ক দখলে নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। অতিরিক্ত পুলিশ মোতায়েনের পর বেলা 12:30টার দিকে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। ধীরে ধীরে মহাসড়কে স্বাভাবিক হয় যান চলাচল। এই কমিটি নিয়ে কে কমিটিতে থাকবে না থাকবে এই নিয়ে তাদের মধ্যে কিছুটা মনোমালিন্য ছিল। এছাড়াও পুকুরে স্ট্যান্ডার নিয়ে একটু সমস্যা আছে। 8টা 8:30টার দিকে উভয় পক্ষেরই প্রায় 1000 লোক নিয়ে তারা অলরেডি দেশীয় অস্ত্রশস্ত্র সহ তারা শোডাউন করতেছে। দুপক্ষের এই ঝামেলা থামানোর গিয়ে আমাদের কিছু পুলিশ সদস্য অলরেডি দেশীয় অস্ত্র বা ওই যে ইটের আঘাতে কিছুটা আহত হয়েছে। শনিবার হামিরদি ইউনিয়নে একটি মাদক বিরোধী ফুটবল খেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি দাওয়াত দেয়া নিয়ে বিরোধ থেকেই এমন রক্তক্ষয়ী সংঘর্ষ। আহত উভয় পক্ষের বেশ কিছু মানুষ।
ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। পরকীয়ার জেরে ইতালির রোমে নোয়াখালীর একই পরিবারের 3 সদস্যকে হত্যা করা হয়েছে, এমনটা মনে করেন প্রবাসী বাংলাদেশি এবং নিহতদের গ্রামে থাকা প্রতিবেশীরা। অভিযুক্তের ফেসবুক পোস্টকে ঘিরেই শুরু হয় সন্দেহের সূত্রপাত। এ ঘটনায় একজনকে আটক করেছে রোম পুলিশ। দ্রুত আসামিকে বিচারে মুখোমুখি করার দাবি নিহতদের স্বজনদের। প্রবাসী নৃশংস হত্যাকাণ্ডের বলি একই পরিবারের 3 সদস্য। দেশে শোকাহত স্বজনরা, কান্না আর আহাজারিতে ভারী পুরো এলাকা। ইতালির রোমে প্রাণ গেছে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী মমতাজ বেগম আর তাদের 5 বছরের কন্যা আরিশার। বুকের ধন হারিয়ে পাগল প্রায় বাবুলের বাবা। আমি একা যাবো, একা সঙ্গে কেউ যাবে না, ফানের বেবি হারালে খেয়ে আসবে না, সবাই মৃত্যু একদম বহন করতে হবে। নৃশংস হত্যাকাণ্ডের নেপথ্যে কারণ নিয়ে নিশ্চিত নন কেউই। তবে রোমে থাকা অন্য বাংলাদেশি প্রবাসীদের দাবি, পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন নোয়াখালীর আরেক প্রবাসী শাহাদাত হোসেন। বাবির সম্বন্ধে বাবুল মেয়ের ওয়াইফের ওর মনে শাহাদাতের সাথে সম্পর্ক ছিল, এটা এখানে আমি শুনতেছিলাম। এই সেই ওইখানে কথাঘাতের মধ্যে তার কথা কাটাকাটির মধ্যে এক পর্যায়ে শাহাদাত এই কাম করে ফেলছে আর কি। আপনার হত্যাকাণ্ডের আগে দেয়া শাহাদাতের একটি ফেসবুক পোস্ট এখন পুরো এলাকায় আলোচনায়। দেশে থাকা তার মা আর ছোট ভাইয়ের দাবি, গত 4 বছর ধরে শাহাদাতের সাথে যোগাযোগ নেই পরিবারের। 4 বছর আগে জায়গা সম্পত্তি এগুলা বাড়িঘর বিক্রি করি এই লন্ডন চলে গেছে। এখন কোনো 4 বছর কোনো যোগাযোগ নেই আমাদের সাথে, ফ্যামিলির সাথে। পুতে নাতিয়ে বেশি কিনি যাই, বউ কইছে কত আশা দিছে, অন বেশি কিনি যাই যে নিয়ে নে হুতুর দা বহুত দাজন কোন জায়গাতে আছে কোন জায়গাতে আছে কিন্তু আর আমি জানি না। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে রোমের পুলিশ। তবে আটক ব্যক্তি সন্দেহভাজন শাহাদাত হোসেন কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। ইতালির রাজধানীর রোমে একই পরিবারের 3 বাংলাদেশিকে হত্যার ঘটনায় জবানবন্দি দিয়েছেন বেঁচে যাওয়া তরুণ আমির। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশের কাছে দেয়া জবানবন্দিতে উঠে আসে হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা। নিহতের বড় ছেলে আমির জানান, রাতে ঘরে ঢুকতেই কিছু বুঝে ওঠার আগেই ঘাতক দাঁড়িয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে নির্বিচারে কোপাতে থাকে। রক্তাক্ত অবস্থায় কোনো মতে পালিয়ে নিচে নেমে প্রতিবেশীদের সাহায্য চান তিনি। এই সুযোগে পেছনের বারান্দা দিয়ে লাফিয়ে পালিয়ে যায় খুনি। হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজনের পরিচয় ও ছবি প্রকাশ করেছে দেশটির পুলিশ। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনের নাম শাহাদাত হোসেন। 1983 সালে বাংলাদেশে জন্ম নেওয়া শাহাদাত বর্তমানে পলাতক। একই পরিবারের 3 সদস্য হত্যার এই ঘটনাকে নৃশংস বলে উল্লেখ করেছে ইতালি। ঘটনার পর থেকেই সন্দেহভাজনের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে। শাহাদাত হোসেনের অবস্থান বা গ্রেপ্তারে সহায়ক হতে পারে এমন কোনো তথ্য থাকলে রোম পুলিশ সদর দপ্তরের ফ্লাইং স্কোয়াডের 334-690-3295 নম্বরে যোগাযোগের আহ্বান জানিয়েছে পুলিশ। বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারসো পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন তিনি। পূর্ব নির্ধারিত কর্মসূচির বাইরে আকস্মিক পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। এ সময় প্রতিষ্ঠানটির প্রতিটি বিভাগ ঘুরে দেখেন এবং কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর স্পারসোর বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাদের উদ্ভাবন, গবেষণা এবং চলমান কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত জানান। স্পারসোকে একটি আধুনিক, যুগোপযোগী, স্বনির্ভর এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়নে কার্যকর অবদান রাখতে সক্ষম মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। প্রায় 2 বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু করেছে ভারত। ফলে আবারও স্বাভাবিক পর্যটন, পারিবারিক ভ্রমণ ও সীমান্ত নির্ভর যাতায়াতের সুযোগ তৈরি হলো বাংলাদেশি নাগরিকদের জন্য। এতে স্বস্তি জানিয়েছেন ভিসা প্রত্যাশীরা। তবে ভিসার স্লট বাণিজ্য নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ভোগান্তি কমবে না বলেও শঙ্কা প্রকাশ করেন তারা।
প্রায় 2 বছর পর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ক্যাটাগরির ভিসা চালু করলো নয়াদিল্লি। রোববার থেকে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ওয়েবসাইটে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদনের স্লট খুলে দেওয়া হয়েছে। তবে সোমবার থেকেই মূলত পাসপোর্ট আর প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে ভিড় বাড়বে আবেদনকারীদের। পরিসংখ্যান বলছে বাংলাদেশিদের জন্য ভারত বিশ্বের অন্যতম বড় ভিসা সোর্স মার্কেট। 2023 সালে প্রায় 16 লাখ আর 2024 সালে প্রায় 17.5 লাখ বাংলাদেশি নাগরিক ভ্রমণ করেছে প্রতিবেশী দেশটিতে। কিন্তু ট্যুরিস্ট ভিসা বন্ধ ও বিধিনিষেধের কারণে 2025 সালে এই সংখ্যা প্রায় 73% কমে যায়। আবারও চালু হওয়ায় তাই স্বস্তি প্রকাশ করেন ভিসা প্রত্যাশীরা। এটা ভালোর চোখে দেখছি আমরা, যেহেতু 2 বছর বন্ধ ছিল, 2 বছর পর তারা চালু করছে। যারা টুরিস্টে ঘুরতে যায় তাদের জন্য ভালো হয়েছে। আশা করা যায় কালকের মতো কার্যক্রম শুরু হবে। আজকে আপনি সকাল এখান থেকে 5টা থেকে এখন বাজে 1:30, এখন থেকে মনে হচ্ছে যে আপনি 1 লাখ মানুষের কাছাকাছি। স্বাভাবিকভাবে যদি ট্যুরিস্ট ভিসা দেয় কোনো জটিলতা ছাড়া, তাহলে আমার মনে হয় 2 দেশের সাধারণ মানুষের জন্য উপকারী হবে এবং ভালোই হবে। সবাই তাদের প্রয়োজনীয় ব্যাপারগুলো মেটাইতে পারবে আর কি। ভারতের মেডিকেল পর্যটনেও বাংলাদেশিদের অবস্থান শীর্ষে। 2024 সালে 5 লাখের কাছাকাছি বাংলাদেশি নাগরিক চিকিৎসা ভিসায় ভারতে গিয়েছিলেন। তবে অনেকে ট্যুরিস্ট ভিসায় গিয়ে সারেন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। আমিও ডাক্তার দেখিয়েছি ট্যুরিস্ট ভিসাতে 2014 সালে, কিন্তু মেডিসিন দিয়েছি, কিন্তু পার্মানেন্ট কোনো চিকিৎসা ওখানেও দিবে না। তবে ট্যুরিস্ট ভিসার স্লট নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। যে স্লটের মাধ্যমে যেটা ডুয়েল এন্ট্রির ক্ষেত্রে ছিল, যেটা যে স্লট ধরে তারপরে এটা ভিসার জন্য করতে হতো, এটা ট্যুরিস্টের জন্য চালু করা হয়েছে। সো এটা কাইন্ড অফ মানে আমার মনে হচ্ছে যে সাধারণ মানুষের জন্য খুবই টাফ হবে। কারণ 2024 সালের আগস্টের পর থেকে নিরাপত্তা ও কূটনৈতিক পরিস্থিতির কারণে ট্যুরিস্ট ভিসা কার্যক্রম সীমিত করা হয়। তবে মেডিকেল, বিজনেস, জরুরি ও অন্যান্য নির্দিষ্ট ক্যাটাগরির ভিসা তখনও চালু ছিল। জুম্মান সাদিক, জ্যাভলিন, স্টার নিউজ, ঢাকা। প্রশ্ন ফাঁস নিয়ে কেউ বিভ্রান্তিকর বা মিথ্যা তথ্য ছড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম ইহসানুল হক মিলন। রবিবার সকালে সিলেটের জালালাবাদ গ্যাস ভবন অডিটোরিয়ামে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সিলেট শিক্ষা বোর্ড এবং সিলেট অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের উদ্যোগে এই সভা আয়োজন করা হয়। শিক্ষামন্ত্রী বলেন, এবারের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। প্রযুক্তি নির্ভর মনিটরিং ব্যবস্থার কারণে নকল নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সিসি ক্যামেরার মাধ্যমে পরীক্ষা কেন্দ্রগুলো ডিজিটাল পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি। আরও বলেন, 9টি সাধারণ শিক্ষা বোর্ড একসঙ্গে প্রশ্নপত্র তৈরি করলে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডও আগামীতে সাধারণ বিষয়ের অভিন্ন প্রশ্নপত্র প্রণয়নে যুক্ত হবে। গত 12, 15, 16, 17 বছরে নতুন উদ্যোক্তা তৈরি হয়েছে খুব কম। বেশিরভাগই যারা ইতিমধ্যে শিল্প কলকারখানা স্থাপন করেছিলেন। গ্যাস সংকট কাটাতে সরকার কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বীরা ভবনে আয়োজিত বিশ্ব MSME দিবস 2026 অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, নতুন কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। মন্ত্রী আরও বলেন, গত 17 বছরে নতুন উদ্যোক্তা খুব কম তৈরি হয়েছে, যার প্রভাবে দেশে তৈরি হয়েছে আয় বৈষম্য। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে নতুন উদ্যোক্তা তৈরিতে সরকারের পরিকল্পনার কথাও জানান তিনি। বলেন, উদ্যোক্তাদের সংকট কাটাতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, দক্ষতা উন্নয়ন এবং নীতিগত সহায়তা নিশ্চিতে সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। দেশে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য শিল্প পার্কগুলোতে গ্যাস সংকট কাটাতে সরকার কাজ করছে বলেও জানান বাণিজ্য মন্ত্রী। গত 12, 15, 16, 17 বছরে নতুন উদ্যোক্তা তৈরি হয়েছে খুব কম। বেশিরভাগই যারা ইতিমধ্যে শিল্প কলকারখানা স্থাপন করেছিলেন তারাই বড় হয়েছে। আগামী দিনে আমাদের লক্ষ্য হবে কম জ্বালানি ইন্টেন্সিভ শিল্পের দিকে বেশি যাওয়া, আর যেগুলি ইতিমধ্যে স্থাপিত মিল ফ্যাক্টরি সেগুলির প্রোডাক্টিভ ক্যাপাসিটি পুরোপুরি ইউটিলাইজ করার জন্য দ্রুত এই গ্যাস সংকটের সমাধান করার জন্য আমরা আন্তরিকভাবে কাজ করছি। থামছে না পুশিন, দেখা যাচ্ছে নতুন নতুন কৌশল। সীমান্তে বাড়ছে অস্থিরতা। গেল 3 দিনে মেহেরপুরের 2 সীমান্ত দিয়ে অন্তত 15 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF। তবে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে ফেরত নিতে বাধ্য হয়েছে তাদের।
মেহেরপুরের শেওড়াতলা সীমান্ত, চারিদিকে ঝোপঝাড়, বাঁশবাগান আর জমিতে উঁচু ফসল। গেল 25 জুন ভোরে এই সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ 12 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। পরদিন একই সময়ে পাশের ধলা সীমান্ত দিয়েও 3 জনকে পুশিনের চেষ্টা রুখে দেয় বিজিবি ও স্থানীয়রা। সীমান্তবর্তী মানুষেরা বলছেন, নতুন নতুন কৌশলে পুশিন অব্যাহত রেখেছে বিএসএফ। একই সীমান্ত দিয়ে নয়, নতুন নতুন জায়গা চিহ্নিত করে পুশিনের চেষ্টা করছে তারা। বেছে নেওয়া হচ্ছে রাত 3টা থেকে ভোরের আলো ফোটা পর্যন্ত মধ্যকার সময়। এই সময় বন্ধ করে দেওয়া হচ্ছে সীমান্তের আলো। মানুষ যখন ঘুম ঘুম ভাব আসে, সারা রাত ডিউটি করার পরে ক্লান্ত হয়ে যায়, ঘুম ঘুম ভাব আসে, কেউ নামাজে যায়, কেউ রেস্ট নেয়, ওই সময়টা তারা সুযোগটা মানে কাজে নেওয়ার চেষ্টা করছে। ওখানে তালা ওরা বন্ধ করে দিছে, তখন তো আপনার অন্ধকার হয়ে গেছে। তখন যদি পার্টি দেয় তাহলে সাধারণ জনগণের কি করার আছে আর বিজিবি কি করার আছে? পাটের ভিতরে চলে আসছে, বুঝছেন, এই কার সামনে পড়ছে না, বুঝছেন, আমাদের মেন সীমান্ত দিয়ে সবাইকার পাট। সীমান্তে এমন অস্থিরতা ভাবিয়ে তুলছে স্থানীয়দের। শূন্যরেখায় নিজ জমিতে কাজ করতে গিয়ে ভয় পাচ্ছেন কৃষকরা। নিজের জমিতে যদি কাজ করে তাও গুলি করবে বলে ভয় লাগছে। সবসময় বিএসএফ তারা তাদের উপর অতর্কিত হামলা করে কিনা, গুলি করে কিনা, এই হতাশায় আমরা ভুগতেছি। বিজিবি বলছে, সীমান্তবর্তী মানুষের মাঝে সচেতনতা সৃষ্টিতে কাজ করা হচ্ছে। উঁচু ফসলের বিকল্প নিয়েও ভাবছেন তারা। স্থানীয় লোকজনের সাথে আমাদের কোলাবোরেশন বলেন, সবগুলা ক্ষেত্রেই আসলে এখন আমরা মোটামুটি আগের চাইতে অনেক বেশি গভীরভাবে এবং আরও অনেক বেশি কৌশলী কার্যকারীভাবেই পদক্ষেপগুলো নিয়েছি। বিশ্বাস যে এরা সফল হবে না। পুশিন রোধে সতর্ক অবস্থানে আছে বিজিবি, বাড়ানো হয়েছে নজরদারি। রাশিদুজ্জামান, স্টার নিউজ, মেহেরপুর। সরকারি কেনাকাটায় দুর্নীতি কমিয়ে আনতে বিশ্বব্যাংকের অর্থায়নে $25 কোটি প্রকল্প বাস্তবায়ন শুরু হয়েছে, যেখানে ক্রয়ের নিরীক্ষা প্রতিবেদন জমা দেওয়ার সময় 6 বছর থেকে কমে নেমে আসবে 9 মাসে। এতে স্বচ্ছতা বেড়ে রাজস্ব আহরণও বৃদ্ধি পাবে বলে আশা করছেন রাজস্ব বোর্ড চেয়ারম্যান। আজ রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির উদ্বোধন করা হয়। বাংলাদেশে প্রকল্প বাস্তবায়নে উচ্চ ব্যয়ের অন্যতম বড় কারণ কেনাকাটায় ব্যাপক অনিয়মের অভিযোগ। ক্রয় সংক্রান্ত নিরীক্ষার সময় বেশি লাগায় অনিয়মের সুযোগ আরও বেড়ে যায়। এ সময় কমিয়ে আনা সহ সরকারি ক্রয় ব্যবস্থাপনা ডিজিটাল করতে বিশ্বব্যাংকের অর্থায়নে শুরু হলো নতুন প্রকল্প, যাতে ব্যয় হবে $25 কোটি। রোববার সোনারগাঁ হোটেলে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির উদ্বোধন করা হয়। এতে অংশ নিয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আসছে, যার অংশ হিসেবে নিরীক্ষা প্রতিবেদন জমা দেওয়ার সময় কমিয়ে আনা হবে। পাবলিক এক্সপেন্ডিচার অ্যাকাউন্টেবিলিটি এই সরকারের একটা কমিটমেন্ট, কেননা এটা এর মধ্যে যে একটা লাগামহীন লুটপাট, চুরি এবং পাচার চলেছে, তার বিরুদ্ধেই কিন্তু দাঁড়িয়ে এই সরকার তার যাত্রা করেছে। ফলে সেখানে এটা প্রতিষ্ঠা করা, একটা অ্যাকাউন্টেবিলিটি প্রতিষ্ঠা করা, সেই অডিটর জেনারেলের জায়গাতে সেটা খুব জরুরি। সরকারি ক্রয় ব্যবস্থাপনায় স্বচ্ছতাকে স্বপ্নের প্রকল্প হিসেবে মন্তব্য করেছেন রাজস্ব বোর্ড চেয়ারম্যান। এর ফলে রাজস্ব আহরণের পরিমাণ বাড়বে বলে আশাবাদী তিনি। Lower income countries like us, their average tax GDP ratio is 12% plus, and ours is less than 7%. So we must get out of this, vicious cycle that although our revenue collection is increasing, but this is not enough. আধুনিক প্রযুক্তি, স্বচ্ছতা এবং উন্নত আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে এই প্রকল্প সরকারি প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা বাড়াবে এবং জবাবদিহিতা আরও শক্তিশালী করবে বলে প্রত্যাশা বিশেষজ্ঞদের। And they are the foundation for better services, more jobs, greater trust between citizen and the state, and accountability. মাহাবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। ইসলামী ব্যাংক ইস্যুতে আবারও আন্দোলন শুরু হয়েছে। রবিবার সকালে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় আন্দোলনরতরা অভিযোগ করেন, নতুন পরিচালনা পর্ষদ গঠনে সময় ক্ষেপণ করছে বাংলাদেশ ব্যাংক। ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানান তারা। সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ঘোষণার পর অস্থিরতা শুরু হয়। পরে চেয়ারম্যান সহ পুরো পর্ষদ বাতিল করলেও থামেনি আন্দোলন। রোববারও মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেয় সচেতন গ্রাহক ফোরাম। সৎ ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের পর্ষদ দ্রুত গঠনের দাবি জানানো হয়। পাশাপাশি ব্যাংকটির অনিয়মের সঙ্গে জড়িতদের শাস্তি ও পাচারের টাকা দেশে ফিরিয়ে এনে ব্যাংকের দায় পরিশোধের কথা বলা হয়েছে।
ইসলামী ব্যাংক নিয়ে যেন আর নতুন করে কোনো ষড়যন্ত্র, নতুন করে সিনেমা খেলা না হয়। অবিলম্বে ব্যাংক গ্রাহকদের যে দাবি 2007 সাল পুরো যারা মালিক ছিল তাদের কাছে মালিকানা ফেরত দিতে হবে এবং সৎযোগ্য পেশাদার পরিচালনা পর্ষদ গঠন করতে হবে। এ সময় আন্দোলনরতরা অভিযোগ করেন ইসলামী ব্যাংকের পর্ষদ গঠনে সময় ক্ষেপণ করছে কেন্দ্রীয় ব্যাংক। গ্রাহকদের আস্থা অর্জন করবে, যাদের নেতৃত্বে গ্রাহকরা আস্থাশীল হয়ে ইসলামী ব্যাংকে তাদের আমানত নিশ্চিন্তে রাখতে পারবে। কিন্তু বারবার সময় ক্ষেপণ করা হচ্ছে। আমরা এতে বিশ্বাস করি যে উপরের কোন মহলের নির্দেশের জন্য বাংলাদেশ ব্যাংক অপেক্ষা করছে। পরে ইসলামী ব্যাংকের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের দিকে পদযাত্রা করে সচেতন গ্রাহক ফোরাম। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরান যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। আইআরজিসি বলছে, ইরানে মার্কিন হামলা সমঝোতা স্মারকের প্রথম শর্তের লঙ্ঘন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে কূটনৈতিক প্রক্রিয়া সম্পূর্ণভাবে স্থগিত করা হবে বলেও সতর্ক করেছে ইরান। এদিকে তেহরানের বিরুদ্ধে পাল্টা সমঝোতা স্মারকের শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলে প্রয়োজনে আবারও সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টানা দ্বিতীয় দিনের মতো ইরানের সিরিক শহর ও কেশম দ্বীপে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। সমঝোতা স্মারক সইয়ের মাত্র 2 সপ্তাহের মাথায় আবারও সংঘাতে জড়ালো যুক্তরাষ্ট্র ইরান। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে হামলার ভিডিও প্রকাশ করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন মজুত কেন্দ্র ও উপকূলীয় রাডার স্থাপনা সহ 10টি সামরিক স্থাপনায় আঘাত হেনেছে মার্কিন বাহিনী। একই সঙ্গে তেহরানের বিরুদ্ধে সমঝোতা স্মারকের শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলেন ট্রাম্প। ইরানের অস্তিত্ব বিলীন করে দেওয়ার হুমকিও দেন তিনি। সমঝোতা স্মারকের শর্ত আবারও লঙ্ঘন করেছে ইরান। খুব সম্ভবত তারা কখনোই শিক্ষা নেবে না। এমন এক সময় আসতে পারে যখন আমরা আর সংযত আচরণ করতে পারব না। সফলভাবে শুরু করা কাজটির সামরিক সমাপ্তি টানতে বাধ্য হব। যদি তা হয়, তবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের আর কোনো অস্তিত্ব থাকবে না। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের দাবি, হরমুজ প্রণালীতে পানামার পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কারে ইরানি ড্রোন হামলার পর শনিবার নতুন করে হামলা শুরু করে তারা। হামলার পাল্টা জবাবে বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে আক্রমণ করেছে তেহরান। কুয়েতের সামরিক বাহিনী বলছে, তারা একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাহরাইন। মার্কিন মিত্রদের ওপর হামলা করেই ক্ষান্ত হয়নি ইরান। যুক্তরাষ্ট্রকে বিধ্বংসী জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। ভবিষ্যতে কোনো ধরনের শর্ত লঙ্ঘন হলে চলমান শান্তি প্রক্রিয়া সম্পূর্ণভাবে স্থগিত করা হবে বলেও সতর্ক করেছে তারা। আইআরজিসির দাবি, ওয়াশিংটনের সঙ্গে হওয়া সমঝোতা স্মারক অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে নৌ চলাচলের নিয়ন্ত্রণ তেহরানের হাতেই রয়েছে। নিয়ম লঙ্ঘনকারী জাহাজের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে তারা। তবে এই পথে কোনো টোল নেওয়া হচ্ছে না, যার ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখছে ওয়াশিংটনও। এছাড়া এখনও ঝুলিয়ে রাখা হয়েছে ইরানের জব্দ অর্থ ছাড়ের বিষয়টিও। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর কাছ থেকে ইরান কোনো ধরনের টোল, বিমা খরচ বা অন্য কোনো ফি চাইছে না এবং গ্রহণও করছে না। যদি এই তথ্য মিথ্যা হয়ে থাকে, তাহলে আলোচনা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। এই তীব্র উত্তেজনার মাঝে হরমুজ প্রণালীতে সমুদ্র নিরাপত্তার হুমকি মাঝারি থেকে বাড়িয়ে উদ্বেগজনক পর্যায়ে উন্নীত করেছে মার্কিন নেতৃত্বাধীন জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টার। কাজী শাহরিন, স্টার নিউজ। ভেনেজুয়েলায় প্রলয়ঙ্করী জোড়া ভূমিকম্পের পর সর্বশেষ তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 1430 জনে এবং আহতের সংখ্যা 3238 জন। দেশটির কর্তৃপক্ষ বলছে, এখনও নিখোঁজ রয়েছে 51,000 মানুষ। ঘরবাড়ি হারিয়ে ইতোমধ্যেই 3142টি পরিবার আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছে। তবে দেশটির উদ্ধারকারী সরঞ্জাম আন্তর্জাতিক মানের চেয়ে কয়েক দশক পিছিয়ে থাকায় এবং সরকারি উদ্ধার কাজের ধীরগতির কারণে উপদ্রুত এলাকায় চরম ক্ষোভ ও হতাশা বাড়ছে। প্রতিটি জীবিত উদ্ধারই যেন একটি মিরাকেল। ভেনেজুয়েলার মাইকুটিয়া এলাকার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়ার পর এভাবেই অনুভূতি প্রকাশ করছিলেন এক মধ্যবয়স্ক ব্যক্তি, যেন বিশ্বাস করতে পারছেন না আবারও ফিরে পেয়েছেন নতুন এক জীবন।
আরেক অলৌকিক আনন্দের মুহূর্ত তৈরি হয় যখন ধসে পড়া একটি ভবনের নিচ থেকে এক নবজাতক শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করেন কর্মীরা। ভূমিকম্পের 4 দিন পরও লা গুইরা এবং কারাকাসের ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষ। তাদের সন্ধানে এখনও স্থানীয় বাসিন্দা ও আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো যৌথভাবে কাজ করে যাচ্ছে। সময় যত গড়াচ্ছে কনক্রিটের স্তূপের নিচ থেকে জীবিত মানুষ পাওয়ার সম্ভাবনা ততটাই ক্ষীণ হয়ে আসছে। মেক্সিকো থেকে ইতোমধ্যে সাহায্যকারী দল এসে পৌঁছেছে এবং সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে আমরা তাদের সব ধরনের সহযোগিতা পাচ্ছি। তবে আরও সাহায্য যদি আসতে পারে তবে ভালো হয়, কারণ আমাদের এটি প্রয়োজন। যতটুকু বোঝা যাচ্ছে এখনো কিছু মানুষ বেঁচে আছেন এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে আমাদের এই পরিস্থিতি কাটিয়ে উঠতে হবে। আন্তর্জাতিক উদ্ধারকর্মীরা জানিয়েছেন ভেনেজুয়েলার স্থানীয় উদ্ধারকারী সরঞ্জাম বিশ্বমানের তুলনায় অত্যন্ত কয়েক দশক পুরনো, যা এই জটিল পরিস্থিতিতে উদ্ধার অভিযানকে আরও কঠিন করে তুলেছে। তারা বলছেন যে সেখানে এখনো কিছু মানুষ বেঁচে আছেন, কিন্তু মনে হচ্ছে এই সমস্ত ধ্বংসস্তূপ সরানোর জন্য পর্যাপ্ত যন্ত্রপাতি ও সরঞ্জাম নেই। আমি অনুরোধ করছি, দয়া করে এমন মানুষদের পাঠান যারা আমাদের সাহায্য করতে সক্ষম এবং তারা যেন খোঁজাখুঁজি বন্ধ না করেন। হাজারো ভেনেজুয়েলাবাসী এখনও বুকে তীব্র আশা নিয়ে ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে আছেন, এই বিশ্বাসে যে তাদের প্রিয়জনরা হয়তো অলৌকিকভাবে এখনও বেঁচে আছেন এবং উদ্ধারের অপেক্ষার প্রহর গুনছেন। এদিকে ত্রাণের জন্য হাহাকার করছেন ভূমিকম্পে বেঁচে যাওয়া মানুষ। দুর্গত এলাকায় খাদ্য সামগ্রী পাঠাতে দিনরাত পরিশ্রম করছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। সরকার বলছে বিভিন্ন দেশ থেকে ত্রাণ সহায়তা পৌঁছানো অব্যাহত আছে। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ। এই ছিল স্টার নিউজ প্রাইমে। এখন যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।